ওয়েলকাম স্টুডেন্টস। আমি আমার আগের ভিডিওতে ভেক্টর কাকে বলে এবং ভেক্টরকে ত্রিমাত্রিক দেশে কীভাবে লিখতে হয় বা গাণিতিক আকার দিতে হয় সেটা আমি দেখিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো তো আগের ভিডিওটা এই চ্যানেলেই দেখতে পারো। আজকে আমি যেটা পড়াতে চাই বা পড়াবো সেটা হচ্ছে দুটি ভেক্টরের যোগ, বিয়োগ এবং তার কিছু ধর্মাবলী। ওকে, এবার যদি ভেক্টরের যোগ বলি, ভেক্টরের যোগ শুধুমাত্র দুটো সংখ্যার যোগ নয়, যেটা আমরা এতদিন স্কেলার রাশির ক্ষেত্রে করে এসেছি। ধরো যদি তোমাদেরকে আমি উদাহরণ দিই যে দুটো সংখ্যা কী কী 5, 4, 3, 2, 1। এবার এই সংখ্যাগুলোকে যদি আমি যোগ করতে চাই কী করব? 5 যুক্ত 4 ইকুয়াল টু 9, 3 যুক্ত 2 5, এইভাবে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই শুধু যোগ নয়, যদি ধরে থাকি দুটো ভেক্টর এ ও বি, এই দুটো ভেক্টরকে যদি যোগ করতে চাই আমরা হয়তো লিখবো এইভাবে যে এ ও বি এর যোগফল, এ ও বি দুটো ভেক্টরের যোগফল। দেখো ভেক্টর মানেটা কি, তাকে কীভাবে চিনবো আমি? ভেক্টর মানে আমরা সাধারণত এইভাবে লিখব কি, যে একটা কিছু দিয়ে আমরা সূচিত করেছি এ বি পি কিউ আর এফ, যা কিছু হতে পারে, যে কোনো আলফাবেট হতে পারে, আর তার মাথায় কি একটা অ্যারো চিহ্ন থাকে, সেটা হচ্ছে ভেক্টর। ওকে, আর একক ভেক্টর বুঝবো কীভাবে? একক ভেক্টর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে কি, তার পরম মান 1, তারও দিক রয়েছে অবশ্যই। আমরা একক ভেক্টর বোঝার উপায় কি, তার মাথায় অ্যারো আর থাকবে না, একটা ক্যাপ চিহ্ন থাকবে। ওকে, এর পরম মান 1। ওকে, এটা মাথায় রেখো। এটাকে 1 এইভাবে লিখতে পারি, অর্থাৎ এইভাবেও লেখা যেতে পারে মড অফ এ ক্যাপ, মড মানে পরম মান, ইকুয়াল টু 1। ওকে, এবার দেখো এ ও বি এর যোগফল শুধু আর যোগফল হিসাবে তো হবে না, মানে দুটো সংখ্যার যোগফল নয়, এখন ডিরেকশানও অ্যাড হবে। বুঝতে পেরেছো? এইভাবে লিখতে পারি, লেখাতে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে অনেক কিছু বৈশিষ্ট্য বহন করছে যে আমাদের ডিরেকশান কোন দিকে। ধরো আমি তোমাদেরকে সুন্দরভাবে একটা উদাহরণ দিতে পারি যে ধরো একজন পূর্ব দিকে, এটা আমরা সবাই জানি এই দিকটা ইস্ট, এই দিকটা নর্থ, এই দিকটা সাউথ, আর এই দিকটা ওয়েস্ট। ঠিক আছে, একজন ব্যক্তি ও বিন্দু থেকে শুরু করে 2 কিলোমিটার ইস্টে গেল। ওকে, এটাকে আমি এ বিন্দু ধরলাম। তারপরে ধরলাম যে সে পুনরায় ওয়েস্টে 1 কিলোমিটার গেল, এটাকে বি বিন্দু ধরলাম। এবার এক্ষেত্রে দেখো ডিরেকশান অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ক্ষেত্রে তুমি যদি দেখো যে ও এ ইকুয়াল টু তোমার কত হচ্ছে 2 কিলোমিটার, এ বি তোমার কত হচ্ছে 1 কিলোমিটার। তুমি যদি সিম্পলি এদেরকে যোগ করে দাও, যেটা আমরা স্কেলার যোগ বলে থাকি, দুটো সংখ্যার যোগফল, যে মোট কত অতিক্রান্ত দূরত্ব। আমি যদি এখানে বলে থাকি যে মোট অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে 2 যুক্ত 1 মানে 3 কিলোমিটার। ওকে, এখানে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেমটা এখানে যে যদি আমি বলি মোট সরণ কত, সরণটা হচ্ছে ও বিন্দু থেকে তার যে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু, তাদের দূরত্ব, সরলরৈখিক দূরত্ব। আমি যদি এইভাবে ধরি যে অন্তিম ও প্রাথমিক বিন্দুর সরলরৈখিক দূরত্ব, তাহলে আমার কত সেই দূরত্বটা হবে? এখানে সরলরৈখিক দূরত্ব আমার এইখানে এই ছবি অনুযায়ী আমার প্রাথমিক বিন্দু হচ্ছে ও, ওকে, আর অন্তিম বিন্দু কি হচ্ছে বি। তো আমি এখানে যদি মোট সরণ বের করতে চাই তাহলে কি হয়ে যাবে, সিম্পলি ও বি, সেটা কত হচ্ছে 1 কিলোমিটার, 2 - 1 1 কিলোমিটার। তো দেখো ডিরেকশানটা এখানে কীরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। ঠিক আছে,
তো আমায় যদি এইখানে অ্যাকচুয়ালি ভেবে দেখি ও এ আমার 2 কিলোমিটার, কোনো প্রবলেম নেই, এবিও 1 কিলোমিটার, কিন্তু মোট সরণ যেখান থেকে শুরু করেছো আলটিমেটলি যেখানে ফিরে এসেছো তাদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, সেটাই আমরা এখানে বের করেছি। ঠিক আছে, ভেক্টর ক্ষেত্রেও সেই জায়গাটা যে আমার ডিরেকশানটা দেখতে হবে। ঠিক আছে, তো প্রাথমিকভাবে আমরা ইস্টে গিয়েছি, তারপরে কোথায় গিয়েছি, ওয়েস্টে। তো ইস্ট কী হচ্ছে, মাইনাস অফ ওয়েস্ট, তাই জন্য আলটিমেটলি ভেক্টর হিসাবে আমরা যদি দেখি মোট সরণ কী হচ্ছে 1 কিলোমিটার। এটা হচ্ছে সাংখ্যমান। ঠিক আছে, এই জায়গাটা তাহলে আমি এইটুকু বোঝাতে চাচ্ছি যে যখন ডিরেকশান এসে যায় কোনো কিছুতে তখন আর সাধারণভাবে আমি যোগ করতে পারবো না। ঠিক আছে, সেই জায়গাটা আমরা আজকে দেখাবো। ঠিক আছে, এখানে আমরা একটা উদাহরণস্বরূপ একটা প্রবলেম বলতে আমরা একটা ম্যাথমেটিক্সের মাধ্যমে দেখাবো পরে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু তার আগে আমরা আসি যে ভেক্টরের যে যোগ সূত্রগুলো কিছু রয়েছে, ঠিক আছে, সেইগুলো সম্বন্ধে আমাদের আলোচনা করা যাক। ওকে, যেমন আমরা আসি যেটা আমি অলরেডি আগে থেকে লিখে রেখেছি, কি সেটা হচ্ছে যে ভেক্টরের যে যোগ তার কিছু সূত্র রয়েছে। কি কি সূত্র রয়েছে? ঠিক আছে, যেমন ভেক্টরের ত্রিভুজ সূত্র। ওকে, যেমন ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টরের বহুভুজ সূত্র। ওকে, এবার এই দুটো ভেক্টরকে এই সূত্র অনুযায়ী যোগ করবো। তার আগে বলে দিই, ধরো আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখতে পাচ্ছ, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। ঠিক আছে, এবার এই দুটো ভেক্টরকে যোগ করবো কীভাবে? সিম্পলি যোগ করে দেবো, যে এ প্লাস বি লিখে দেবো। লিখে তো দিলাম এ প্লাস বি, কিন্তু তাকে আমি ছবিতে কীভাবে প্রদর্শন করবো বা ছবিতে কীভাবে আঁকবো? ধরো আমি করবোটা কি, যে এই ছবি অনুযায়ী যে এ যেমন আছে তারই সমান্তরালে কি করব, বি এর যে প্রাথমিক বিন্দু সেখান থেকে আমি একে আঁকবো। তার জন্য এই যে ধরো এখান থেকে যে রেখাংশটা, যে দূরত্বটা, সেই দূরত্বটা যেন বজায় থাকে, রেখাংশটার দৈর্ঘ্যটা যেন একই থাকে। তো রেখাংশটার দৈর্ঘ্যটাকে একই রেখে বি এর প্রাথমিক বিন্দু থেকে আমি ওই এর সমান্তরালে একটা এ আঁকলাম এখানে। ঠিক আছে, তারপর কি করব, তারপরে বিকে বাড়াবো। ঠিক আছে, কতটা বাড়াবো? বিকে ততটাই বাড়াবো যতটা এর অন্তিম বিন্দু ছিল। ঠিক আছে, যেখানে বি কাটবে, যেন রেখাংশ যেন বজায় থাকে। ঠিক আছে, এইভাবে আমরা এখানে আঁকতে পারি, তো এ আঁকলাম, বি আঁকলাম, এই দুটোর যোগফল কি হবে? এই দুটোর যোগফল বা লব্ধি যেটাকে আমরা বলি, সেটা সি ভেক্টর, সেটা ইকুয়াল টু কি, সি ইকুয়াল টু কি, এ প্লাস। ওকে, বোঝা গেল? এইভাবে আমরা আঁকতে পারি। ঠিক আছে, এভাবে বিভিন্ন ছবি আমরা আঁকতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। এবার শুধু ছবি আঁকলে হবে না, একটা তাকে প্রিসিশনের সহিত তার একটা মান বের করতে হবে। কীরকম? তার জন্যই আমাদের রয়েছে কি, ভেক্টরের ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র বা বহুভুজ সূত্র। ওকে, এবার এখানে আমি একটা কথা ইউজ করেছি যে লব্ধি। এই লব্ধিটাই হচ্ছে এই যে ভেক্টরের যোগফল। ঠিক আছে, দুটো ভেক্টরের যোগফলকে আমরা কি বলে থাকি, লব্ধি বলে থাকি। এখানে ধরেছি কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাদের যোগফল কি আমরা ধরেছি এখানে, সি। তো সিটাকে আমরা এখানে লব্ধি বলবো। তো সি ইকুয়াল টু কি, এ প্লাস বি। ঠিক আছে, এবার আমরা আসি ভেক্টর ত্রিভুজ। তো ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কি বলেছে, যে একটা ত্রিভুজ রয়েছে, ধরলাম এখানে একটা ত্রিভুজ ও এ বি, এটা একটা ত্রিভুজ। এবার বলেছে এই ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু ভেক্টরের মান ও দিক সূচিত করলে। ক্রমানুসারে গৃহীত মানে তাদের ডিরেকশন যেন একই ক্রমে হয়। দেখো অনেকের বুঝতে প্রবলেম হয় একই ক্রমানুসারে বলতে কী বোঝাতে যাচ্ছে। তোমরা ধরে নাও যে একটা ঘড়ির কাঁটার দিক অনুযায়ী, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী। ঘড়ি কীরকম ঘোরে সবাই জানো। ঠিক আছে, আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলি, তো কোন দিকে ঘুরবে ঘড়ির কাঁটাটা এই দিক অনুযায়ী ঘুরবে। ঠিক আছে, আর ঘড়ির কাঁটার দিক, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী। এবার যদি ঘড়ির কাঁটার দিক অনুযায়ী যদি বলি, তাহলে কী হবে, তাহলে আমাদের এই দিক অনুযায়ী হবে। এবার দেখো এখানে কি করেছি, ও থেকে শুরু করো, ও এই একটা ভেক্টর, আমি তাকে কি করেছি, এই দিক ডান দিকে ডিরেকশন। ওকে, এবার এ থেকে বি, সেটা কোন দিকে, উপরের দিকে এই দিকে দিয়েছি। এবার এখানে বুঝতে প্রবলেম হবে যে একই ক্রমানুসারে কিনা, এই জিনিসটা দেখবে যে সেটা ঘড়ির কাঁটার দিক অনুযায়ী নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী। ভালোভাবে যদি খেয়াল করো, এই জায়গাটা যদি কেন্দ্র ভাবো, এখানে যদি একটা কেন্দ্র ভাবো, ঠিক আছে, তো এইভাবে যদি ঘুরতে আছে, তার মানে কি, ডিরেকশনটা এইভাবে যাচ্ছে, তার মানে এটা কি, ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী। ভেরি গুড। তো এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী। এবার কি বলেছে,
মান ও দিক সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত। এবার দেখো বিপরীত ক্রমে কথাটা বলেছে, বিপরীত ক্রমে মানেটা কি, বিপরীত ডিরেকশন। সেটা কি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী তাহলে এ আর বিকে নিয়েছি, তো বিপরীত দিকে কী হবে, ঘড়ির কাঁটার দিক অনুযায়ী, তো এই দিকে, তো এই দিককে নিয়েছি, তো ও বি ডিরেকশন কি এই দিকে আছে। তো যদি গৃহীত হয়, তৃতীয় বাহুটি যদি গৃহীত হয়, ওই তৃতীয় বাহুটাই কী হবে, ওই দুটো ভেক্টর ও এ আর এ বি, অথবা এ ভেক্টর, ছোটো এ ভেক্টর, ছোটো বি ভেক্টর, এদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে আবার বলছি যে একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, কোনটা, ও এ ভেক্টর আর কি ও বি ভেক্টর, ঠিক আছে, দুটি ভেক্টর এ ছোটো এ ভেক্টর বি ভেক্টরকে মান ও দিক প্রকাশিত করছে। তো বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির, ঠিক আছে, এই দুটো ভেক্টর দুটির লব্ধির মান ও দিককে প্রকাশ করছে। তো সি, এই যে তৃতীয় ভেক্টরটা ও বি ভেক্টর, তো ও বি ভেক্টর ইকুয়াল টু কি ও এ প্লাস এ। তো এইভাবে আমরা কি লিখতে পারি, ও এ ভেক্টর প্লাস এ বি, মাথায় যেন অ্যারো সাইন থাকে, মাথায় ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। তো এটাকে যদি উল্টো হয় লিখি, ও বিটাকে যদি এইদিকে নিয়ে এসছি ইকুয়াল টু বাঁ দিকে, তো মাইনাস ও বি। দেখো মাইনাস ও বি মানেটা কি, ভেক্টরের সাইন অ্যাকচুয়ালি ঘুরে যাচ্ছে, ঠিক আছে, তো কী হয়ে যাবে, বিও ভেক্টর। তো ও এ প্লাস এ বি প্লাস বি ইকুয়াল টু 0, এটাও এইভাবে আমরা বলতে পারি, মানে এই বিবৃতিটাকে, ভেক্টর ত্রিভুজ সূত্রের বিবৃতিটাকে উল্টো হয়ে বলতে পারি কি, তিনটে ভেক্টরের মান ও দিক যদি একই ত্রিভুজের, এই যে তিনটে ভেক্টর ও ও এ এ বি আর হচ্ছে কি বিও, ঠিক আছে, একই ক্রমানুসারে, তাহলে কি একই ক্রমানুসারে যদি আমি নিয়ে থাকি, ঠিক আছে, একই ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা যদি সূচিত হয়, মানে এই তিনটে ভেক্টরকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম এ বি, আরেকটা ধরো অন্য ভেক্টর দিয়ে প্রকাশ করলাম সি ড্যাশ বলতে পারি, সূচিত হয়, তবে ওই তিনটি ভেক্টরের লব্ধি বা ভেক্টর যোগফল শূন্য হবে। বোঝা গেল, মানে সবাইকে যদি একই ডিরেকশন দিয়ে দাও আর তাদের ভেক্টর যোগফল করো তো 0 হবে। ঠিক আছে, এবার গাণিতিক পদ্ধতিতে আসি, ঠিক আছে, ম্যাথামেটিক্সটাই তো আসল, ওকে, তারপরে আমরা তার ক্যালকুলেশানগুলো করতে পারবো, ওকে, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে দেখো যে গাণিতিক পদ্ধতিতে বের করার জন্য কি করেছি, ধরে নিয়েছি কি যে এ ভেক্টর ইকুয়াল টু কি ও এ, ওকে, বি ভেক্টর কি এ বি, আর সি ভেক্টর কি ও বি, মাথায় ভেক্টর সাইন আছে মাথায়, তাহলে ও এ ভেক্টর, আমি ভেক্টর বলাটা উচিত, ও এ ভেক্টর বি ভেক্টর ইকুয়াল টু এ বি ভেক্টর, সি ভেক্টর ইকুয়াল টু ও বি, ঠিক আছে, এগুলো সব ছোটো সে। এবার দেখো এই যে পরম মান যদি আমি বলি, আগের দিন বলেছিলাম যে পরম মান কীভাবে বের করতে হয়, মড এ ভেক্টর ইকুয়াল টু কি ও এ রেখাংশের দৈর্ঘ্য, মড বি ইকুয়াল টু কি এ বি রেখাংশের দৈর্ঘ্য, ঠিক আছে, মড সি ইকুয়াল টু কি ও বি রেখাংশের দৈর্ঘ্য। বোঝা গেল, এই যে ভেক্টরটা দিয়ে প্রকাশ করছি আমরা যদি তার পরম মান বের করে নিতে পারি, ঠিক আছে, তাহলে হয়ে গেল। এই যে পরম মানটাকে যদি আমরা জ্যামিতিকভাবে বের করি কী হবে, যে যে ছবিটা এঁকেছি সেই বাহুটা বা যে সরলরেখাটা তার যদি দৈর্ঘ্য পাই তাহলে আমরা ওই ভেক্টরটা পরম মান জানতে পারি, ঠিক আছে। তো এবার দেখো লব্ধি ভেক্টর সি এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কি ধরেছি, এ ও বি, এ ও বি, এটা হচ্ছে এই সিটাকে আমরা লব্ধি ভেক্টর বলেছি, আর কি এ ভেক্টরটা কি এই দিক অনুযায়ী, এদের মধ্যবর্তী কোণ থিটা। একটা জিনিস মাথায় রাখো, এখানে কোণ কিন্তু অনেকগুলো হতে পারে, ঠিক আছে, এই কোণটাও হতে পারতো, এই দিকের কোণটাও হতে পারতো, বুঝতে পেরেছো, মানে আমি বলতে যাচ্ছি এই দিকের কোণটাও হতে পারতো, কিন্তু সেই কোণটা কেন নেওয়া হবে না, আমাদেরকে ভেক্টর ডিরেকশান দেখতে হবে, সেটা গুরুত্বপূর্ণ, যেই দিকে যাচ্ছে সেই দিকে মধ্যবর্তী কোণ, বোঝা গেল, সেটা হচ্ছে থিটা। তো থিটা নিয়েছি, হয়ে গেল। এবার কি, এবার আমি করব কি, ত্রিভুজ ও ই বি, ত্রিভুজ ও ই বি, এই ত্রিভুজটার ওপর যদি আমি পিথাগোরাসের উপপাদ্য লাগাই তাহলে কি, তাহলে আমি দেখতে পাবো যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওবি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, ভূমি স্কোয়ার মানে ওই স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার লম্ব স্কোয়ার, ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। তো সেইভাবে আমরা যদি লিখি তো কী পাবো, যে ওবি স্কোয়ার ইকুয়াল টু ওই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব। এবার দেখো এই ক্যালকুলেশনটাকে আমরা ভেঙে ভেঙে লিখেছি, ঠিক আছে, আমি ছবিটা যদি আরেকবার আঁকি এখানে, ঠিক আছে, ছবিটা যদি এখানে আমি আরেকবার আঁকি, যে হয়তো এখানে জায়গা নেই তবু আমি বলছি। তো দেখো
আমরা এখানে দেখাতে পারি কি ও বি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে ও এ প্লাস এ ইর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা কোথা থেকে এলো, দেখো এইটা আর কিছু নয়, এই যে আমাদের এখানে পুরো বাহুটা ছিল ওই, ঠিক আছে। আমরা যদি ছবিটা দেখি, ধরো এই ছবিটা আমি এখানে এঁকে দেখিয়েছি, যে এই ছবিটা দেখি যে ওইটা কি ওই ইকুয়াল টু ও এ প্লাস এ ই। তো সেখানে যদি লিখি ও এ প্লাস এ ইর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একটা জিনিস দেখো, এখানে দৈর্ঘ্য নিয়েই পুরো কাজ করছি, পিথাগোরাসের উপপাদ্য। ওকে, তো স্কোয়ার এখানে আছে মানেটা কি, এটা ওবির পুরো স্কোয়ার, ভেবে নাও না যে শুধু বি স্কোয়ার, ঠিক আছে। এটা ওবির পুরো স্কোয়ার, এটা বির পুরো স্কোয়ার, রেখাংশটা স্কোয়ার। ওকে, তো এইভাবে এটাকে ভেঙে নিয়েছি, ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ প্লাস ইন্টু এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এইভাবে আবার আমি করেছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটোকে কমন নিয়েছি। এটা কমন নিলাম কেন, এটা ভালোভাবে দেখতে পারবে যে আরেকটা যে ত্রিভুজ রয়েছে এখানে, আরেকটা কি ত্রিভুজ, যে এ ই বি, এই ত্রিভুজের এইটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা, কোনটা কোণ এ ই বি 90 ডিগ্রি। তো এখানেও আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগাতে পারি। তো এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বা বি স্কোয়ার বলতে পারি ইকুয়াল টু কী হবে, এবি স্কোয়ার। তো এখানে কি এবি স্কোয়ার হলো, আর বাকি যে অংশটা পড়ে আছে কি 2 ইন্টু ও এ ইন্টু এই, ঠিক আছে। এবার দেখো এখানে একটু কারুকার্য করতে পারি কি ও এ ইন্টু এ বি, এ বিকে দিয়ে গুণ করেছি উপরে, নিচে এ বিকে দিয়ে ভাগ করেছি, সিম্পল জিনিস। এই যে এই জিনিসটা এই বাই এ বি, এইটা হচ্ছে কস আলফা। কীরকম, এই ছবিটা দেখো, এই কোণটা হচ্ছে আলফা। তো এই কোণটা যদি আলফা হয়, কোণটা আলফা, কোণ ই এ বি, ঠিক আছে। যদি কোণ ই এ বি যদি আলফা হয়, তো আমরা এখানে ভূমি বাই অতিভুজের নিয়ম অনুযায়ী কি বলতে পারি, যে এ বাই এ বি ইকুয়াল টু কি কস আলফা। বোঝা গেল? তো এখানে কি লিখেছে, এ বাই এ বি ইকুয়াল টু কস আলফা। তো আলটিমেটলি এখানে পুট করা হয়ে গেছে কি ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ বি ইন্টু কস আলফা। এবার দেখো ওবিটা কী ছিল আমাদের, সি পরম মান, তাই এখানে কি লিখেছি মড সি স্কোয়ার। ও এটা কী ছিল মড এ, তো এটা মড এ স্কোয়ার, আর এবিটা কী ছিল মড বি স্কোয়ার প্লাস 2 ইন্টু মড এ ইন্টু মড বি ইন্টু কস আলফা। এটা মড বি লিখেছি বোঝানোর জন্য, তারপরের লাইনে শুধু এখানে আমরা সি লিখতে পারি, কোনো প্রবলেম নেই। মাথায় ভেক্টর সাইন নেই মানে আমরা সাধারণত বুঝবো কি যে সেটা এমনি স্কেলার মান, শুধু মান। তো কী পাচ্ছি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি ইন্টু কস আলফা। তো এটাকে যদি রুট করি, সি ইকুয়াল টু কী হবে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি কস আলফা। তাও আমাদের দেখো এখানে আলফার মান যদি জানা থাকে, এ ভেক্টরের পরম মান, ছোটো এ ভেক্টরের পরম মান মানে কি এ, ছোটো বি ভেক্টরের পরম মান কি বি, এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো যদি জানা থাকে, তো আমরা কি লব্ধির মান পেয়ে যাব। এবার আমাদের কি দরকার, ডিরেকশন, কোন দিক বরাবর। এখানে আমরা থিটাটাকে কি ধরেছিলাম, এই ছবি অনুযায়ী যদি দেখবে থিটাটাকে ধরেছিলাম লব্ধি ভেক্টর সি এর এ ভেক্টরের সাথে কত কোণ করেছে সেটা আমরা পেয়ে এঁকেছিলাম। তো তাহলে আমরা যদি ট্যান থিটা বের করতে পারি, বা যাই হোক না থিটা যদি বের করতে পারি, তো আমরা বের করে নিতে পারবো। তো এই ছবি অনুযায়ী ট্যান থিটা ইকুয়াল টু কী হচ্ছে, এই পুরো ত্রিভুজটা, পুরো ও ই বি ত্রিভুজটার কি ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তো লম্বটা কি বি, ভূমি কি ওই। তো আমরা এখানে কি লিখেছি, ট্যান থিটা ইকুয়াল টু বি বাই ওই। আবার এখানে কি এ বি দিয়ে গুণ করেছি, নিচে এ বি দিয়ে ভাগ করেছি, তো এ বি ইন্টু বি বাই এ বি বাই কি ওইটা কি ওই পুরোটা যদি মনে থাকে দেখবে ওই ইকুয়াল টু ও এ প্লাস এই। তো আলটিমেটলি এটাকে ভেঙেছি। আবার নিচে কি লিখেছি, আমি লিখেছি যে এ বি ইন্টু বি বাই এ বি বাই ও এ প্লাস এ বি ইন্টু এই বাই এ বি। তো হয়ে গেল। তো এই যে বি বাই এ বি, ঠিক আছে, বি বাই এ বিটাকে আবার আমি ছবিটা দেখাচ্ছি, দেখো এই ত্রিভুজটা, ঠিক আছে, বি এ এই ত্রিভুজে কী বলেছে এখানে, বি বাই এ বি, ঠিক আছে। বি বাই এ বি মানেটা কি, এটা হচ্ছে লম্ব আর এটা কি অতিভুজ। তো বি বাই এ বি সাইন আলফা, বোঝা গেল। তো সাইন আলফা, আর কস আলফাটা কি অলরেডি আমি বলে দিয়েছি আগেরতে, এই বাই এ বি, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা এখানে কি পেলাম, যে ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, ঠিক আছে। তো থিটা পেয়ে গেলাম। তো থিটা জানা থাকলে আমাদের কি পাবো আমরা, যে লব্ধিটা, ওই যে সি ভেক্টর যেটাকে লব্ধি বলি, সেটা এ ভেক্টরের সাথে, ছোটো ভেক্টরের সাথে কত কোণ করে আছে সেটা আমরা জানতে পারি। তো এখান থেকে বোঝা গেল এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র।
ঠিক আছে, সি হচ্ছে তার মান, আর ট্যান থিটার মাধ্যমে আমরা কি তার ডিরেকশন জানতে পারবো। আশা করি এটা বোঝা গেল। এরপর আসি আমি ভেক্টরের দ্বিতীয় সূত্র, সেটা কি ভেক্টর যোগফলের দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে সামন্তরিক সূত্র। দেখো এই সূত্রটা আর কিছু নয়, ত্রিভুজ সূত্রেরই একটা বৃহৎ রূপ। ঠিক আছে, ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো দেখো এখানে কি বলেছে, বিবৃতিটা বলেছে কোনো সামন্তরিকের দুটো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বলতে আমরা দেখো সামন্তরিকের 4টা বাহু আছে, ঠিক আছে, তার মধ্যে যে দুটো বাহু একই বিন্দু দিয়ে এগিয়েছে, ঠিক আছে, 4টা বাহুর মধ্যে দেখো যদি আমি ও বিন্দুকে যদি ভাবি, এই বিন্দু থেকে যে দুটো বাহু বেরিয়েছে, ঠিক আছে, একটা কি ওডি আর একটা ওএ, এই দুটোকে আমরা কি বলবো সন্নিহিত বাহু। ঠিক আছে, তো ওএটাকে আমরা কি বলছি এ ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করেছি, আর ওডিটাকে কি বি ভেক্টর। এবার আসল জায়গায় আছে, বিবৃতিতে বলেছে কোনো সামন্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি দুটো ভেক্টরের মান ও দিক প্রকাশ করে বা সূচিত করে, তবে ওই বাহু দ্বয়ের ছেদ বিন্দু দিয়ে, তাহলে কোনটা ও বিন্দু দিয়ে, ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি, ওই দেখো দুটো কর্ণ আছে, যেটা ওই ছেদ বিন্দু দিয়ে যাবে ও বিন্দু দিয়ে, ঠিক আছে, বা সন্নিহিত বিন্দু দিয়ে যাবে, যে কর্ণটা সেটা হচ্ছে ও বি কর্ণ। সেই কর্ণটা কি ওই দুটো ভেক্টর অর্থাৎ ওডি আর ও এ ভেক্টরের লব্ধির মান ও দিককে নির্দেশ করে। বোঝা গেল? তো আমরা যদি ভেক্টরের ভাবে লিখি তো কি লিখব, তো ভেক্টরের যোগ তার মানে ও এ ভেক্টর প্লাস ওডি ভেক্টর ইকুয়াল টু কি ও বি কর্ণ। বোঝা গেল? এটাকে যদি সিম্পলি ছোট আকার লিখি তো ও ইকুয়াল টু আমরা ধরেছি কি ছোট ভেক্টর, আর ওডি ইকুয়াল টু কি ছোট বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর হলো। এবার দেখো গাণিতিক পদ্ধতি আগের মতোই আমরা এখানে করেছি এটা কি, যে এখানে দিয়েছি যে ও এ ইকুয়াল টু কি এ ভেক্টর, ও বি ইকুয়াল টু সি, ওকে, আর ওডি ভেক্টর আর এ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, ছোট বি ভেক্টর। এবার এইভাবে লেখা মানেটা কি, আমরা তার পরমান মড এ ভেক্টর ইকুয়াল টু কি ও এ রেখাংশের দৈর্ঘ্য, ওকে, অথবা ডিবি রেখাংশের দৈর্ঘ্য। দেখো এটা কেন এরকম হলো, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয় আর কি সমান্তরাল হয়। তো সমান্তরাল মানে কি একই ডিরেকশনকে প্রকাশ করছে, আর তার যদি দৈর্ঘ্য হয় রেখাংশের দৈর্ঘ্য একই হয়, তার মানে পরমাণিক। আমি আগেই বলেছিলাম যদি জ্যামিতিক্যালি যদি আঁকি তাদের দৈর্ঘ্য এক, আর যদি ডিরেকশন যদি একই হয়, একই দিকে হয়, তাহলে আমরা কি বলবো যে সেটা একই ভেক্টরকে প্রকাশ করছে। তো এ ভেক্টরকে আমরা লিখলাম, এ ভেক্টর পরমাণকে লিখলাম, বি ভেক্টর পরমাণকে লিখলাম, সি ভেক্টর পরমাণকে লিখলাম। ঠিক আছে, বি ভেক্টর কোনটা ওডি রেখাংশের দৈর্ঘ্য, আর সিমিলারলি এ বিও বলা যেতে পারে, আর সি কোনটা কর্ণ ওবি রেখাংশের দৈর্ঘ্য। এবার দেখো এওডি কোনটা কি, এটা হচ্ছে আলফা। এওডি কোনটা কি, এ আর বি এর মধ্যবর্তী কোণ। দেখো ভালোভাবে, এটা এ এটা বি, তাদের মধ্যবর্তী কোণকে আলফা ধরেছি, আর লব্ধির সাথে এর কত কোণ ধরেছি, থিটা। কোনটা এ ও বি, এই কোণটা থিটা ধরেছি। এবার আগের মতো সিমিলার, পুরো আগের মতো, ঠিক আছে, ত্রিভুজ ও বি থেকে ত্রিভুজ ও বিই মানে এই পুরো ত্রিভুজটাকে নিচ্ছি ও বিই, এই ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কী হবে তোমার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সিম্পলি আগের মতো। তো বি স্কোয়ার ইকুয়াল টু কি, হয়তো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ না, আমি ধরো এখানে যদি ছবিটা আঁকি তো সিম্পলি আগের মতো, ঠিক আছে, সিম্পলি আগের মতো। প্রথমে একটা সন্নিহিত বাহু থেকে তোমরা ছবিটা আঁকবে, ঠিক আছে, এটা হচ্ছে দুটো ভেক্টর ও এ ডি, ঠিক আছে। এবার ও এর সমান্তরালকে এখানে একটু ইয়ে করে দিই ডিবি, ঠিক আছে, ও এর সমান্তরালকে ডিবি, আর ওডির সমান্তরালকে এবি, ঠিক আছে, হলো। এবার করেছি এটা কি, এবার এই যে সন্নিহিত বিন্দু ও, ওখান থেকে আমি একটা কর্ণ টেনেছি, ঠিক আছে, তার ডিরেকশান দিয়েছি ও বি কর্ণ। এবার করেছি কি বি থেকে ও এর উপর একটা লম্ব টেনেছি, এটা হচ্ছে বিপরীত, আর এই কোণটা কত, এই কোণটা হচ্ছে আলফা, আর এই কোণটা কি এই কোণটা হচ্ছে ও আলফা, ঠিক আছে, আর এই কোণটা থিটা। কার সাথে কোণ, ছোট এ ভেক্টরের সাথে সি ভেক্টর, আর এটা কি ছোট বি ভেক্টর, ঠিক আছে। তাহলে সি লব্ধি সি এর সাথে এ এর কোণ কত হচ্ছে আমাদের, বোঝা গেল এই ছবিটা। দেখো এবার কোথায় আসি, যে কি বললাম যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি যদি ছবিটা যদি দেখাতে পারি তোমাদেরকে ভালো হয়। দেখো
এই ছবি অনুযায়ী কি হচ্ছে, এই ছবি অনুযায়ী ওবি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, ও ই স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার বা বি স্কোয়ার বলতে পারো। তো ওইকে যদি ভাঙি কি ও এ প্লাস এ হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। সিমিলারলি পুরো আগের মতো ক্যালকুলেশান আমরা দেখাতে পারি। তো আলটিমেটলি কী আসছে, ওবি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ প্লাস এবি কোসাইন। বোঝা গেল? ঠিক আছে, এইভাবে আমরা দেখাতে পারি। এবার দেখো, এবার কি সেই একই জিনিস আমরা ধরেছিলাম কি, আমরা ওবি যেটা কর্ণ সেটা কি মড সি, তা ওবি স্কোয়ার কি মড সি স্কোয়ার। এবার কি ও এ যেটাকে ধরেছিলাম মড এ, ঠিক আছে, তার স্কোয়ার কি মড এ স্কোয়ার। ঠিক আছে, সিমিলারলি আমরা এবিকে কি ধরেছিলাম বা ওডিকে কি ধরেছিলাম মড বি, মানে ভ্যালু, এখানে ভ্যালুগুলো বুঝি পরম মান, তো মড বি স্কোয়ার। তো আর এইদিকে কী ছিল বাকিটা 2 ইন্টু মড এ ইন্টু মড বি কোসাইন। তো হলো, এটাকে যদি এইভাবে লিখি, মডটাকে না লিখে জেনারেলভাবে লিখি কী হবে, কিছু নেই মানে এটা শুধু একটা মান, মানে যদি মাথায় ভেক্টর না থাকে তাহলে মান বুঝে নেবে। তো সি ইকুয়াল টু কি, এখানে সি স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কোসাইন। এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার সি থেকে রুট পেয়ে যাবো। ঠিক আছে, এটা এক লাইন স্টেপ, আর কিছু না। এবার এই সিমিলারলি আগের মতো ট্যান থিটা বের করবো, পুরো আগের মতো বি বাই ও বি। ঠিক আছে, এই ছবিটা যদি তোমরা দেখো তোমরা বুঝতে পারবে আগের মতো। ঠিক আছে, আগের মতো কি বি বাই ও বি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। ঠিক আছে, সেখান থেকে আমরা একই ক্যালকুলেশন একই টাইপের পুরো। তাহলে কী পাবো, ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তো থিটা পেয়ে গেলাম, তো আমরা লব্ধি পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি এখানে কারো কোনো প্রবলেম নেই। এবার আমি যেটা বলবো যে কিছু নিয়মাবলী, ঠিক আছে, ভেক্টরের কিছু নিয়মাবলী তোমাদের হয়তো বুঝতে অনেক সময় প্রবলেম হতে পারে। সমান ভেক্টর কাকে বলে, একক ভেক্টর কাকে বলে, ঠিক আছে, সেই সমস্ত জায়গাগুলো। ওকে, ধরো আমি এখানে একটা আমি একটা ছবি আঁকছি, ঠিক আছে, তোমরা দেখবে। ঠিক আছে, আমি করলাম কি, এ থেকে বি একটা ভেক্টর আঁকলাম, সেটাকে পি বললাম। সিমিলারলি একই রেখাংশের একটা এ বি সি ডি থেকে একটা কিউ ভেক্টর আঁকলাম। এবার দেখো, যেহেতু একই রেখাংশ মানে এদের দৈর্ঘ্য একই রেখাংশটি, ওকে, তো মান একই, আর ডিরেকশান কি সেটাও একই, তাহলে কি বলবো যে এই দুটো সমান ভেক্টর। অর্থাৎ কি দাঁড়ালো, যদি দুটো ভেক্টরের মান এবং দিক যদি একই হয়, সেই দুটো ভেক্টর কি হবে, সমান ভেক্টর। বোঝা গেল? এবার সিমিলারলি এইভাবে বলতাম যে আরেকটা ভেক্টর ই এফ, এরও দৈর্ঘ্য একই, অর্থাৎ এ বি আর সিডির সাথে দৈর্ঘ্য একই, কিন্তু ডিরেকশান আমি করেছি কি উল্টো দিকে, এটাকে আর দিয়ে সূচিত করলাম, আর ভেক্টর। ঠিক আছে, কিন্তু ডিরেকশান আলাদা, সাংখ্যমান একই হলেও পরমান একই হলেও ডিরেকশান আলাদা। এটা কি হবে, এ বির সাথে অথবা সিডির সাথে বিপরীত ভেক্টর। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, সমান ভেক্টর কাদের বলবো, যাদের মান ও দিক একই হবে, যে ভেক্টরগুলোর, ঠিক আছে, সেগুলো হচ্ছে সমান ভেক্টর। আর যাদের মান একই কিন্তু ডিরেকশান বা অভিমুখ পুরোপুরি বিপরীত, ঠিক আছে, ধরো একটা ইস্ট ডিরেকশানে যাচ্ছে তো আরেকটা ওয়েস্ট ডিরেকশানে যাচ্ছে, বা এইভাবে বলা যেতে পারে আরেকটা ধরো একটা নর্থ ডিরেকশান আর একটা সাউথ ডিরেকশানে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেরকম যদি হয় দুটো ভেক্টর সংখ্যমান একই হয়, পরমান একই হয়, সেটাকে আমরা কী বলবো, বিপরীত ভেক্টর। বোঝা গেল? এবার দেখো, এটা হচ্ছে সমান ভেক্টর। এবার কি এক রেখীয় ভেক্টর মানেটা কি, ধরো এক রেখা বরাবর ক্রিয়াশীল। ধরো আমি এখানে বললাম এ বি সি ডি, ঠিক আছে, দেখো এরা যদি একই রেখা বরাবর ক্রিয়াশীল হয়, সবাই সমান্তরাল, বোঝাই যাচ্ছে একই রেখা বরাবর, ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো, বা ডিরেকশন একই রেখা বলবো, তাদেরকে আমরা কি বলবো, একরেখীয় ভেক্টর। বোঝা গেল? একরেখীয় ভেক্টর। এখান থেকে আরেকটা জিনিসও বোঝা যেতে পারে, ধরো অনেক সময় প্রবলেম হতে পারে অনেকে, আমি আবার বললাম এ বি, সিম্পলি এখানে সি ধরলাম, ওকে, একটা ডিরেকশন এই দিকে দিলাম, একটা ডিরেকশন এই দিকে দিলাম, এরাও কি একরেখীয় ভেক্টর হবে? অবশ্যই একরেখীয় ভেক্টর হবে, একই রেখা বরাবর ক্রিয়াশীল, বিপরীত ডিরেকশন ঠিক কথা, কিন্তু একই রেখা বরাবর, এটাও একরেখীয় ভেক্টর হবে। বুঝলেন গেল? এরকম এই ভেক্টর আরও অনেক ভেক্টর আছে। এবার আরেকটা যেটা বলি যে যে
একক ভেক্টর, অনেকদিন ধরে একক ভেক্টর বলছি। একক ভেক্টর কি? যার পরমাণ এক, সিম্পলি জিনিস। ঠিক আছে, যে বলেছিলাম যে এরকম টাইপের মাথায় সাইন থাকলে এ বি বি সি, ঠিক আছে, বা সিম্পলি এ ক্যাপ, এন ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ঠিক আছে, যাদের মাথায় এই ধরনের ক্যাপ থাকবে তারা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরের আর মানেটা কি? এদের পরম মান একই হবে, অর্থাৎ এ বি যদি বলি পরম মান, বি সি এদের পরম মান, এ ক্যাপ, এন ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এদের পরম মান এক হবে। সরি, এটা দিতে ভুলে গেছি, পরম মান মানে মড হিসাবে আমরা লিখি পরম মান। ওকে, এদের পরম মান সবার এক হবে। ঠিক আছে, তার মানে শুধু একটা ডিরেকশান রয়েছে। আগের দিন হয়তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে পরম মানটা কীভাবে বের করতে হয় আর তার একক ভেক্টরটা কীভাবে বের করতে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে একক ভেক্টর যাদের পরম মান। উদাহরণস্বরূপ আমি যদি আবার বলি যে ধরো একটা এ বি ক্যাব ইকুয়াল টু সিম্পলি যে আই মাইনাস 2j প্লাস কে ক্যাপ। ঠিক আছে, তো এই ভেক্টরটা, শুধু এই ভেক্টরটা নয়, বাই যদি √6 দিই, ঠিক আছে, এই যে ভেক্টরটা, ঠিক আছে, এই ভেক্টরটা হচ্ছে আমাদের একক ভেক্টর। বুঝবো কীভাবে এর পরম মান? ঠিক আছে, ধরো 1/√6, আমি এটাকে ভেঙে দিচ্ছি, 1/√6 আই ক্যাপ মাইনাস 2/√6 জে ক্যাপ প্লাস কে বাই 1/√6। ওকে, এবার আগের দিন শিখিয়েছিলাম পরম মান কীভাবে বের করবে। রুট আন্ডার, যেটা সহগ আই এর সহগের স্কোয়ার, তো 1/√6 এর স্কোয়ার প্লাস মাইনাস অফ 2/√6 এর হোল স্কোয়ার প্লাস 1/√6 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো যোগ করলে কী আসছে আমাদের? দেখো 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 4 প্লাস 1/6। ঠিক আছে, তো রুট আন্ডার কত হচ্ছে? 6/6, তো 1 এসে যাচ্ছে। তো এইভাবে আমরা দেখতে পারি। বুঝা গেল পরম মান? এরকম টাইপের একটা উদাহরণ করলাম। ঠিক আছে, এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কি ভেক্টরের, বিনিময় নিয়ম। বিনিময় নিয়মটা কি? ধরো আমি যদি বলি দুটো ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, আমরা সবাই স্কেলারের ক্ষেত্রে এই নিয়মটা সবাই করেছি। কি করেছি? যে ধরো আমি যদি তোমাদেরকে উদাহরণস্বরূপ বলি যে 5 + 4 9 হয়, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সেইভাবে আমরা যদি বলি 4 + 5 কত হবে, সেটাও 9 হবে। যে 4কে আগে লিখলাম কোনো ক্ষেত্রে, 4কে আগে লিখেছি, কোনো ক্ষেত্রে 5কে আগে লিখেছি, কোনো কি চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি, কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি এই জিনিসটা কি একই হবে? অর্থাৎ দুটো ভেক্টর, একটা ভেক্টর ধরলাম এ ভেক্টর আর একটা বি ভেক্টর ধরলাম। ঠিক আছে, এবার এটাকে কি আমরা বি প্লাস এ ভেক্টর আকারে লিখতে পারি? আপাতভাবে মনে হচ্ছে অবশ্যই হবে, আর এক্ষেত্রেও মানবে এটা। ঠিক আছে, কিন্তু আমরা যদি হায়ার জায়গায় অনেক ক্ষেত্রে দেখি তো এই জিনিসটা হয়তো মেনে চলে না অনেক ক্ষেত্রে, বিনিময় নিয়মটা। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি আমরা দেখতে পারি কি এরা বিনিময় নিয়ম মেনে চলবে? এরা মেনে চলবে, সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমি কি বলতে পারি যে যদি এ কে আগে লিখি আর বি কে পরে লিখে যদি যোগ করি, সেটাকেই আমরা যদি বি কে আগে লিখে এ কে পরে লিখে যোগ করি, দুজনের ভ্যালু বা মান একই হবে। ঠিক আছে, একই ভেক্টরকে প্রকাশ করবে, সেটাকে ধরলাম সি, এদের দুজনের লব্ধি। বোঝা গেল? সেটা প্রমাণ কীভাবে করব? ধরো এখানে একটা সামান্তরিক রয়েছে। ঠিক আছে, সামান্তরিকের ও এ ভেক্টরটাকে আমরা কি, ও এটা ভেক্টরটাকে ছোটো এ ভেক্টর দিয়ে প্রকাশ করেছি আর ও সি ভেক্টরটাকে বি ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। এবার একটু আগে সামান্তরিক সূত্র কী বলেছি? একই সন্নিহিত বিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণটি পাবো সেটা এই দুটি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। তো সেটা কি? সেটা হচ্ছে এই সি। ঠিক আছে, এবার দেখো এটা তো কোনো প্রবলেম নেই। এবার আমরা সামান্তরিক দিয়ে প্রমাণ করবো না, আমরা প্রমাণ করবো ভেক্টরের ত্রিভুজ সূত্র দিয়ে। কীরকম? দুটো ত্রিভুজ এখানে ভেবে নাও, একটা ত্রিভুজ হচ্ছে ও বি এ আর একটা ত্রিভুজ হচ্ছে ও সি বি। তো প্রথম যে ত্রিভুজটা ও বি এ ত্রিভুজ, তার দেখো ও এ ভেক্টর অর্থাৎ ছোটো এ ভেক্টর আর বি ভেক্টর ডিরেকশনকে একই ক্রমে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো বিপরীত ক্রমে গৃহীত কি? সেটা হচ্ছে সি ভেক্টর। তাহলে সেই সি ভেক্টরটা কাকে প্রকাশ করবে? তো সি ভেক্টর ইকুয়াল টু ও এ প্লাস এ বিকে প্রকাশ করবে। আমি পরের পেজে আসছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী হবে? প্রথম ত্রিভুজ অনুযায়ী
এ প্লাস বি ইকুয়াল টু কি ও এ প্লাস এ বি ইকুয়াল টু সি। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় ত্রিভুজ অনুযায়ী আমি আবার দেখাচ্ছি। দ্বিতীয় ত্রিভুজ অনুযায়ী এই ত্রিভুজটা যে ও সি বি ত্রিভুজ, এই ত্রিভুজের কি, ঠিক আছে, এখানে কোন ক্রম মনে হচ্ছে, এখানে এই ক্রমে মনে হচ্ছে, আর এটা কি এই জায়গা থেকে দেখো বিপরীত ক্রমে গিয়েছে। তো বিপরীত ক্রমে গিয়েছে, তো যদি বিপরীত ক্রমে যায় তো ও সি প্লাস সিবি, ও সি প্লাস সিবি মানে কি ছোটো বি প্লাস ছোটো বি ভেক্টর প্লাস ছোটো বি ভেক্টর ইকুয়াল টু কি ছোটো সি ভেক্টর। বোঝা গেল? তো এইভাবে দেখো এই জায়গা থেকে বিপরীত ক্রম, এখান থেকে অনেকের সন্দেহ থাকে যে এটা একই ক্রম না আলাদা ক্রম। ঠিক আছে, দেখো এই ও বিন্দু থেকে দেখো একজন এই দিকে যাচ্ছে, একজন এই দিকে যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে অর্থাৎ দুজনেই বেরাচ্ছে ওদিক ও বিন্দু থেকে। এইখান থেকে একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে দুজনে আলাদা দিকে যাচ্ছে। ঠিক আছে, এই বিন্দুতে দেখো একটা ডিরেকশন ঢুকছে, একটা ডিরেকশন বেরাচ্ছে, তার মানেটা কি তাদের ডিরেকশন একই। বোঝা গেল? তো ও বিন্দু থেকে এখান থেকে বোঝা যেতে পারে যে তাদের ডিরেকশন একই না আলাদা। এই জিনিসটা একটু এখানে খেয়াল করবে। ওকে, তো ও সি প্লাস সিবি ইকুয়াল টু এখানে কী হবে, এখানেও সি ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, তাদের লব্ধিকে প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বিনিময় নিয়মটা দেখাতে পারছি। অর্থাৎ কি এইভাবে লিখতে পারি যে সি ইকুয়াল টু সি ভেক্টর ইকুয়াল টু আমরা কী লিখতে পারছি, সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে বিনিময় নিয়ম। ঠিক আছে, এবার কি সংযোগ নিয়ম। সংযোগ নিয়মটা কি, সংযোগ নিয়মটা বলছে দেখো এ প্লাস বি ভেক্টর ব্র্যাকেটে আছে মানে কি এটা আগে হবে। ঠিক আছে, তার সাথে আবার যদি সি ভেক্টর অন্য একটা ভেক্টরের যদি যোগ হয়, ভেক্টর যোগ হয়, ঠিক আছে, সেটা একটা ভেক্টরকে প্রকাশ করলো, ধরলাম আমি এখানে পি ভেক্টরটা বললাম। ঠিক আছে, এবার কি এই ক্ষেত্রে কি বি ভেক্টর আর সি ভেক্টর, ঠিক আছে, এই দুটো ভেক্টর যোগ আগে হবে, তার সাথে আবার কি আলটিমেটলি এ ভেক্টরের যোগ হবে। এই দুটো কি একই হবে? আমরা এমনি স্কেলারের ক্ষেত্রে করেছি, সিম্পলি যদি আমরা করেছি, ঠিক আছে, একটা মান নিয়ে ধরো আমি যদি তোমাকে বলি যে 2 যুক্ত 4 যুক্ত 5, ঠিক আছে, কত হয়, আগে ধরো ব্র্যাকেটে আছে যেটা সেটাকে আগে করবো, কি 4 যুক্ত 5 কত হয় 9, 9 সাথে আবার 2 যদি যোগ করি কত হয় 11 হয়। আবার যদি এটাকে এইভাবে বলি 2 যুক্ত 4কে আমি আগে যোগ করব, তার সাথে আবার 5কে পরে যোগ করবো, তাহলে কী হচ্ছে 4 যুক্ত 2 কত হয় 6, তার সাথে 5 কত হয় 11 হয়। ঠিক আছে, এক্ষেত্রে আমার একই হচ্ছে স্কেলার ক্ষেত্রে, ভেক্টর ক্ষেত্রেও কি সেটা একই হবে? একই হবে। সেই জিনিসটা আমি আগে করে সেটা করে দেখাবো যে এই যে আগে পরে যে যোগটা, ঠিক আছে, আমি বোঝানোর জন্য বলছি, সেটা কি একই জিনিসকে প্রকাশ করবে, একই ভেক্টরকে প্রকাশ করবে, বা তাদের লব্ধি কি একই হবে, সেটাই আমি দেখব। বোঝা গেল? তো দেখো এখানে আমি একটা বহুভুজ কল্পনা করেছি, দেখতে পাচ্ছ ও এ বি সি, এখানেও সেই একই বহুভুজ, দুটো ছবি আছে ভালোভাবে ও এ বি সি। পার্থক্য কি, লব্ধিটাকে অন্যভাবে চুজ করেছি। ঠিক আছে, মাঝখানে একটা দেখো বাহু টেনেছে, এখানে দেখতে পাচ্ছ এখানে একটা মাঝখানে একটা বাহু টেনেছে, সেটা কি ও বি বাহু। ঠিক আছে, আর এখানে একটা বাহু টেনেছি এসি বাহু। তো প্রথমে দ্বিতীয় ছবি বাদ দাও, প্রথম ছবিটা দেখো ভালোভাবে। তো দেখো এই ছবি অনুযায়ী তো এবি এবি ইকুয়াল টু ওবি ইকুয়াল টু কী পাবো, ওবি ইকুয়াল টু পাবো ও এ প্লাস এ বি। ঠিক আছে, তার মানে কি ছোটো এ ভেক্টর প্লাস ছোটো বি ভেক্টর ইকুয়াল টু কী হবে এ প্লাস বি ভেক্টর। দেখো অ্যারোটা দেখো, অ্যারো তুমি যেইভাবে দেবে সেই অনুযায়ী তোমাদের হবে। অনেকে ভাবছে যে অ্যারো কি এইদিকেই হবে, তুমি যেইভাবে অ্যারো দাও না কেন, অ্যারো যেইভাবে আঁকবে সেই অনুযায়ী এখানে ম্যাথমেটিক্সটা তোমার হবে। ঠিক আছে, তো সেই জিনিসটা ভাবো যে একই ক্রমে কিনা, এই অনুযায়ী হচ্ছে, তো উল্টোটা এই দিক অনুযায়ী হচ্ছে। তো ও এ প্লাস এ বি ইকুয়াল টু কী হবে এ প্লাস বি, বি ভেক্টর হলো। এবার সিমিলারলি এই ত্রিভুজটা ভাবো। ঠিক আছে, তো এই ত্রিভুজটা যদি ভাবি, ওকে, তো ও বি প্লাস বি সি ভেক্টর ইকুয়াল টু কী হবে যে এ প্লাস বি। দেখো এটা কেন কেন হলো, অলরেডি এটা আগে থেকে হয়ে আছে যোগ করতে, তো ও বি, তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার সাথে আলটিমেটলি কি সি ভেক্টর যোগ হয়েছে। তো ওসি আমরা কি পেলাম, ওসি ইকুয়াল টু কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ব্র্যাকেটের মধ্যে, তার সাথে কি লাস্টে আলটিমেটলি সি ভেক্টর যোগ। ওকে, তো এখান থেকে আমরা ওসি পেলাম। তো এই ছবি অনুযায়ী এবার ওসি দেখাবো। দেখো এই ছবি অনুযায়ী দেখো যে প্রথমে এই ত্রিভুজটা কল্পনা করো। ঠিক আছে, এই ত্রিভুজটা অনুযায়ী বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু কী হবে এ বি এ সি ভেক্টর। কেন, দেখো অ্যারোটা দেখো ফার্স্টে,
যদি এই ক্রমে যদি ভাবো, ঠিক আছে, এই দিকে যাচ্ছে বি আর সি, আর এটা কি বিপরীত ক্রমে যাচ্ছে, তো বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি, ঠিক আছে, এটা এলো এসি। এবার এই ত্রিভুজ অনুযায়ী ভাবো, তো এই ত্রিভুজ অনুযায়ী কি, এটা হচ্ছে ও ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি ভেক্টর ইকুয়াল টু ও সি ভেক্টর। তো দুটো ছবি অনুযায়ী দু ধরনের পেলাম। কী পেলাম, প্রথম চিত্র অনুযায়ী ও সি ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ব্র্যাকেটের মধ্যে প্লাস সি ভেক্টর। দ্বিতীয় চিত্র অনুযায়ী ও সি ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তো সুতরাং এই দুটোকে যোগ করলে, সুতরাং এই দুটো থেকে কী পাই, প্রথম চিত্র অনুযায়ী দ্বিতীয় চিত্র অনুযায়ী দুটো একই হবে, তো সি তো চেঞ্জ হয়ে যাবে না, তো একই হবে। তো এ ভেক্টর প্লাস ব্র্যাকেটের মধ্যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ব্র্যাকেটের মধ্যে প্লাস সি ভেক্টর। বোঝা গেল? ঠিক আছে, এবার আসি দেখো শূন্য ভেক্টর। ঠিক আছে, শূন্য ভেক্টরের আমরা যদি অ্যাকচুয়ালি বলে দিই এক কথায়, যে ভেক্টরের পরমাণ শূন্য, কিন্তু ছবি অনুযায়ী কীভাবে আমি আঁকবো, ধরো যদি আমি বলি, ধরো এখানে আমি যদি বলি যে একটা ছবি যদি আমি আঁকি, একটা বস্তু বা একটা কিছু গাড়ি বা তুমি হতে পারে, ঠিক আছে, একটা গাড়ি এ বিন্দুতে থেকে যাত্রা শুরু করলো, সে এদিক সেদিক ঘুরে যদি আবার এ বিন্দুতে ফিরে আসে, অর্থাৎ কি প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু যদি একই হয়, সেক্ষেত্রে কি হয়ে যাবে, সে সেই জায়গাতে ফিরে এলো। এবার ভেক্টর মানে আমি সবসময় বুঝিয়েছি কি, পি আর কি, একটা অন্তিম বিন্দু আর একটা, এটা হচ্ছে পিটা হচ্ছে অন্তিম বিন্দু, সরি পিটা হচ্ছে প্রাথমিক বিন্দু আর কিউটা হচ্ছে অন্তিম বিন্দু, ঠিক আছে। তো কি হচ্ছে, একটা রেখাংশ আছে তার, আর একটা জায়গা থেকে শুরু করেছে, একটা জায়গায় শেষ হয়েছে, বোঝা গেল। তো রেখাংশ আছে মানটা কি, তার পরম মান আছে। এবার এই জায়গাটায় দেখো, এ থেকে শুরু করে আবার এতে ফিরে এসছে মানটাকে, সে শুধু একটা বিন্দুতে টার্মিনেট করেছে, একটা বিন্দুতে পরিণত হয়েছে। তো এর কি রেখাংশ আছে, আমরা ধরো নেই, ঠিক আছে, বোঝানোর জন্য। তাহলে আমি কি বলবো, যে এটা শূন্য ভেক্টর, এর পরম মান শূন্য। তাহলে অন্যভাবে যদি বলা যেতে পারে, যে ভেক্টর প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু একই জায়গায় মিলিত হচ্ছে, সেটাকে আমরা শূন্য ভেক্টর বলে থাকি, ঠিক আছে, হলো। এবার আরও কিছু ধর্ম রয়েছে ভেক্টরের, যেমন যেটা আমি লিখেছি যে এ প্লাস এ ভেক্টর প্লাস জিরো ভেক্টর, জিরো, এটা যে শূন্য ভেক্টর এখনই বললাম, কী হবে, এক্ষুনি বিনিময় নিয়ম মেনে চলে বললাম, তো জিরোকে আগে লিখতে পারি, জিরো প্লাস জিরো ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু এ। জিরো ভেক্টরের আরেকটা মানেটা কি, যে কোনো কিছু চেঞ্জ করবে না, ঠিক আছে, তো এই আছে, তো এটা হচ্ছে জিরো ভেক্টর প্রপার্টি, ঠিক আছে। স্কেলারের যেমন শূন্য হয়, এখানে জিরো ভেক্টরও তেমন হয়। এবার দেখো এম হচ্ছে একটা স্কেলার, একটা, এবার দেখো কোশ্চেনে আসে, যদি একটা এমকে স্কেলারকে দিয়ে যদি গুণ করি একটা ভেক্টরের সাথে, তার কী চেঞ্জ হবে, কী পরিবর্তন হবে। দেখো আমি এখানে একটা উদাহরণস্বরূপ দেখেছি, এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তার সাথে যদি একটা স্কেলার ভ্যালু, মানে স্কেলার মানে 2 3 4 5 যা কিছু একটা মান যদি গুণ করি, কী চেঞ্জ হবে। দেখো আমি এখানে গুণ করেছি, দেখো দুইটা যে সিম্পলি যে গুণ হবে, ঠিক আছে, ভেক্টরের সাথে কিছু চেঞ্জ করবে না, বাট এখানে 1 ছিল, তো 2 ইন্টু 1 আই প্লাস 2 ইন্টু 2j ক্যাপ প্লাস 2 ইন্টু 3k ক্যাপ, ঠিক আছে, সেই অনুযায়ী গুণ হয়েছে। মানে যেখানে যেখানে এই যে দেখো, যে আয়ের যে সহগ সেটা একটা শুধু মান, জের যে সহগ সেটা একটা শুধু মান, 3-এর যে সহগ সেটা একটা মান, তো তাদের সাথে গুণ হয়ে যায়। তো আলটিমেটলি এ ভেক্টর ইকুয়াল টু কী হবে, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। অ্যাকচুয়ালি হলোটা কি, তুমি যত স্কেলার দিয়ে গুণ করবে তার পরম মান তত গুণ বাড়তে থাকে। তুমি ভালোভাবে খেয়াল করে দেখবে, এখানে এ ভেক্টর যেটা আমি চুজ করেছিলাম, সেখান থেকে যদি আমি এ ভেক্টরের পরমান যদি বের করতাম, তাহলে কি হলো, যে পরমান আমার আসছে √1² প্লাস 2a² প্লাস 3a², ঠিক আছে। তো আলটিমেটলি তো 1 প্লাস 4 প্লাস 9, তো √40, ওকে। এবার সিমিলারলি এটার জন্য যদি তুমি পরম মান যদি বের করো, ঠিক আছে, তুমি দেখতে পাবে আগে একটা 2 আছে, তো 2কে কমন নিয়ে নাও, 2² আলটিমেটলি 1² প্লাস 2² প্লাস 3², তো কী আসছে আলটিমেটলি 2√40। তাহলে কি দ্বিগুণ বেড়ে গেল, ঠিক আছে, যত গুণ স্কেলার দিয়ে গুণ করে তত গুণ বেড়ে গেল। এটাকে যদি ছবি আকারে ভাবি, আমি বলতে পারি তার রেখাংশ দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো মানে বোঝানোর জন্য। এবার দেখো বন্টন সূত্র, ঠিক আছে, বন্টন সূত্র কী হচ্ছে, এমটা হচ্ছে স্কেলার ইন্টু কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কী হবে, এই স্কেলারটা সিম্পলি যে গুণ হয়ে যাবে এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর, এটা হচ্ছে বন্টন সূত্র নিয়ে চলো, ঠিক আছে। এইগুলো প্রমাণ করা যেতে পারে, সিম্পলি আইজেকে আকার ভেঙে দেখাতে পারো, কোনো প্রবলেম নেই। আর এবার কি দুটো সহগ
সব বলছি দুটো স্কেলারকে যোগ করে তার সাথে যদি একটা ভেক্টর গুণ করো, সে কি সেখানেও বন্টন নিয়ম মেনে চলবে, এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর। ঠিক আছে, এইভাবে এন বি ভেক্টর, সরি এইভাবে হবে এম এ প্লাস এন এ ভেক্টর, এইভাবে চলবে। এবার আলটিমেটলি এম ইন্টু এন এ ভেক্টর, তার সাথে সেইভাবে যদি লেখো তাহলে কী হবে, এম এন এ ভেক্টর ইকুয়াল এন এ ভেক্টর, এইভাবে। এবার দেখো, এবার একটা অঙ্ক করেছি, ঠিক আছে, একটা অঙ্ক করলে ভালো, যে আমি বলেছি কি, যে সহজ অঙ্ক একটু বোঝানোর জন্য, যে একটা সাংখ্যমান যদি দেখাতে চাই, যদি বলি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর হয়, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টর যদি লব দিই সি ভেক্টর হয়, এবং এদের যোগফল মানে সাংখ্যমানের যোগফল, পরম মানের যোগফল, ঠিক আছে। এ ভেক্টরের পরম মান কি মড এ আমি লিখেছি, আর বি ভেক্টরের পরম মান কি বি হয়, ঠিক আছে। এই দুজনের যোগফল যদি সি এর পরম মানের সাথে সমান হয়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। কী করবো তোমাদের আজকেই বলেছিলাম, যে লব্ধি যদি সি ভেক্টর হয়, এ আর বি ভেক্টর লব্ধি, তো সি স্কোয়ার ইকুয়াল টু কি মড সি স্কোয়ার ইকুয়াল টু কি মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2 ইন্টু মড এ ইন্টু মড বি ইন্টু কস আলফা। আলফা কোণটা কী ছিল আশা করি তোমাদের মনে আছে, ঠিক আছে, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তো এবার প্রশ্ন অনুসারে কী দিয়েছি, মড এ প্লাস মড বি ইকুয়াল টু সি, স্কোয়ার করে দাও, সংখ্যা তো এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র অনুযায়ী হবে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2 ইন্টু মড এ ইন্টু মড বি, ঠিক আছে, এটা সংখ্যার মতো 2 প্লাস 1 হোল স্কোয়ার সেরকমটাই ইকুয়াল টু কি মড সি স্কোয়ার, এটা কোনো প্রবলেম নেই। এবার 1 ও 2 থেকে কী পাবো, এইদিকেও সি স্কোয়ার আছে, 1 নম্বরেও সি স্কোয়ার আছে, দুটোকে তুলনা করো, তুলনা করলে আলটিমেটলি পড়ে আছে এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, তো 2ab cos আলফা ইকুয়াল টু 2ab, তো আলটিমেটলি cos আলফা ইকুয়াল টু 1, তো কি কখন 1 হয়, cos আলফার কোন ভ্যালুতে 1 হয় 0 ডিগ্রি, তো আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, এখান থেকে আলফা পেয়ে এরকম একটা অঙ্ক সহজ, ঠিক আছে। এবার দেখো, এবার যেটা একটা গুরুত্বপূর্ণ অংশ, যে বিয়োগ, ঠিক আছে, বিয়োগ বুঝবে কি, যোগ তো এতক্ষণ বুঝলে, এবার দুটো ভেক্টরের বিয়োগকে কীভাবে বোঝাবে, দেখো আমি এইভাবে বলতে পারি যে বিয়োগ মানেটা কি, বিপরীত যোগ। বিয়োগ মানে কি, বিপরীত যোগ। আমি যদি বলি যে দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, তাদের বিয়োগ করবো, মানেটা কি এ মাইনাস বি, ঠিক আছে। তো সেটাকে আমি কি লিখতে পারি, এ প্লাস অফ মাইনাস বি, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর যদি লব্ধি নিতে পারি, তাহলে কি হবে, তাহলে আমরা পেয়ে যাবো ডি ভেক্টর, ঠিক আছে। এই ছবিটা দেখো, ঠিক আছে, এই ছবিটা এখানে ভালোভাবে দেখো, আমি যদি এখানে একটা ছবি আঁকি, ঠিক আছে, এখানে যদি একটা ছবি আঁকি, তোমরা আশা করি আরও সহজে বুঝতে পারবে। যে ধরো আমি দুটো ভেক্টর দিলাম, ঠিক আছে, এক্ষেত্রে আমি নিলাম কি, এখানে এ ভেক্টর, আর কি বললাম, আমি বললাম যে এই যেমন এই ছবিটা আমি এখানে এঁকেছি, আরেকটা ছবি নিলাম বি ভেক্টর, ঠিক আছে। এবার বলেছে কি, যে আমি এ মাইনাস বি দেখতে চাই, বের করতে চাই, কী হতে পারে, তো এটাকে আমি কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি, অর্থাৎ মাইনাস বি এর সাথে এ যদি লব্ধি পেতে পারি, তাহলে আমার হয়ে যাবে। এবার বিপরীত ভেক্টর আমি তোমাদেরকে আগে বলেছি, একই রেখা বরাবর উল্টো দিকে, একটা যদি ইস্ট হয় আর একটা ওয়েস্ট হবে, ঠিক আছে। তো এটা যদি উপর দিকে এইভাবে আঁকি, তো মাইনাস বি কোন দিকে হবে, একই রেখাংশ একই দৈর্ঘ্য বিশিষ্ট বিপরীত দিকে, তো সেটা কি মাইনাস বি। তাহলে এবার এই এ ভেক্টর আর এই মাইনাস বি ভেক্টর, এই মাইনাস বিটাকে যদি আমি ধরি, কোনো প্রবলেম নেই, তো এ ভেক্টর আর বি ভেক্টর এদের যে লব্ধিটা আমরা পাবো, ঠিক আছে, সেটাই কি হবে, সেটাই হবে আমাদের এদের বিয়োগফল। তাহলে এ ভেক্টর আর মাইনাস বি এর লব্ধি, তো মাইনাস বি এই দিকটা, অর্থাৎ এই দিকে বি থাকলে এই দিকটা মাইনাস বি, তো এখান থেকে আমি যদি একটা সামান্তরিক কল্পনা করি আঁকি, ঠিক আছে, এটাকে যদি উপর দিকে বাড়িয়ে দিই কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এইটা হতো, এইটা কি হতো, এটা হতো ওদের লব্ধি, এ প্লাস বি এর লব্ধি, এ প্লাস বি এর লব্ধি, আর এইটা কি, এটাকে আমি যদি বি ধরি, এ আর মাইনাস বি এর লব্ধি, তো এটাই হবে বিয়োগ, বোঝা গেল, ঠিক আছে। যেটা পরে থাকবে মাইনাস বি, সেটাকে থাকবে, তাকে উল্টো দিকে এঁকে যে ছবিটা পাবো, তাদের যে লব্ধিটা সেটাই হবে আমাদের এই ডি ইকুয়াল টু কি, এ মাইনাস বি, ভেক্টর অবশ্যই মাথায় থাকবে, ঠিক আছে। এই জায়গাটা বোঝা গেল আশা করি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সেই অনুযায়ী তো আমরা কী পাবো, সেই অনুযায়ী আমরা যদি এইভাবে লিখি যে ডি ভেক্টর ইকুয়াল টু এটা, তো সিমিলারলি আগের মতো, পুরোপুরি আগের মতো করব, শুধু কি এখানে এদের মধ্যবর্তী কোণ, এটাকে যদি আমরা থিটা ধরে নিই, মাইনাস বি আর এ ভেক্টর মধ্যবর্তী কোণ ঠিক থিটা, বা আলফা ধরলেও কোনো প্রবলেম নেই, আলফা যদি ধরি, তো সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, কী করতে হবে, শুধু এখানে আগে যেমন বি লিখতাম, এখানে মাইনাস বি, তো
এখানে মড ডি এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এ স্কোয়ার প্লাস মড মাইনাস বি এর স্কোয়ার প্লাস 2 ইন্টু মড এ ইন্টু মাইনাস অফ মড বি। ঠিক আছে, এবার দেখো মড নিয়েছি, কোনো প্রবলেমই নেই। ঠিক আছে, ইন্টু কস আলফা, আমি আলফা কোণ ধরেছি, এদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এবার মড অফ মাইনাস বি মানে এটা প্লাসই হবে, তো আলটিমেটলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ কস আলফা। এবার তোমাদের হয়তো আপাতভাবে মনে হচ্ছে কি তাহলে কি কোণ বিয়োগফল কি কোনো চেঞ্জ হয়নি? না, চেঞ্জ হয়েছে। ভালোভাবে দেখো, এ আর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর আর প্লাস বি এর মধ্যবর্তী কোণ ধরো এখানে আমার কি ধরছি, আলফা ধরেছি, আলফা ধরবো না, এখানে নিচে আলফা ধরেছি, আমি ধরলাম এখানে আলফা ড্যাশ ধরেছি। আর এ আর মাইনাস বি এদের মধ্যবর্তী কোণ এখানে আলফা ধরেছি। দুটো কোণ কিন্তু একই নয়, আলাদা। ঠিক আছে, যদি একই হতো তো একই হতো, মানে ডি আর সি একই হতো, কিন্তু একই নয়। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে এই জিনিসটা হবে। বুঝতে পেরেছো? এখানে কি পরম মানের কথা বলছি। এবার ডিরেকশান দেখো, তো যেটা বিয়োগফল তার ডিরেকশান হচ্ছে কি, তার নিচের দিকে, এর সাথে নিচের দিকে কোণ করে আছে, আর লব্ধিটা কি উপরের দিকে কোণ করে আছে, বোঝানোর জন্য বলছি। তো এইভাবে বিয়োগটা বুঝতে হবে। ঠিক আছে, আমরা এইভাবে বুঝতে পারি, এ মাইনাস বিকে কী বলতে পারি, এ প্লাস অফ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস তার সাথে মাইনাস বি ভেক্টরের যোগ, এইভাবে আমরা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছি। এখানে একটা অঙ্ক আছে, আর একটা অঙ্ক আমি করেছি। ঠিক আছে, যে কি বলেছে, যে উত্তর আর পূর্ব দিকে যথাক্রমে কি, উত্তর দিকে v1 মানে 3 মিটার পার সেকেন্ড এবং পূর্ব দিকে কত বলেছে, 4 মিটার পার সেকেন্ড, মানে দুটি ভেক্টরকে v1 ও v2 দিয়ে সূচিত করেছে। তো উত্তর দিকে v1, পূর্ব দিকে v2, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার কি বলেছে, যে এদের বিয়োগফল নির্ণয় করো, তো v1 মাইনাস v2। ঠিক আছে, তো আমি একটু আগে কি v1 মাইনাস v2কে কী লিখবো, v1 প্লাস মাইনাস অফ v2। ঠিক আছে, তো মাইনাস অফ v2 বলেছে, তো v2 কোথায়, কোন দিকে এঁকেছি, ইস্ট, তো মাইনাস v2 কোন দিকে হবে, ওয়েস্ট, একই দৈর্ঘ্য বরাবর। তো এখন কার কার লব্ধি বের করবো, মাইনাস v2 আর v1 এর লব্ধি আমরা বের করবো। তো আলটিমেটলি কী পাবো, v1 মাইনাস v2, সেটা হচ্ছে এটা। এখান থেকে বের করলে তোমাদের মান বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এই অঙ্কটাই আমি করেছি, আর কিছু নয়। তাহলে আমি আজকে এতটাই পড়াতে চাই। ঠিক আছে, বাকি যে অংশগুলো আছে, লব্ধি বলো, উপাংশ বলো, আরও অনেক কিছু আছে ভেক্টরে, সেগুলো আমি পরের দিন পড়াবো। ঠিক আছে।